বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এটা উপরে লেখা রয়েছে টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। এই বইটির একটি চ্যাপ্টারের নাম ফ্রেজ অ্যান্ড ক্লজ। আমি আলোচনা করব ফ্রেজ সম্পর্কে। বইটির চ্যাপ্টারে আমরা চলে যাই, তারপর আলোচনা শুরু করি। পরীক্ষায় প্রশ্ন আসে, কয়েকটা শব্দ নিচে আন্ডারলাইন করা থাকে, বলা হয় এটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এরকম জানতে চাওয়া হয়। আমরা কিভাবে সহজেই এই ফ্রেজটা নির্ণয় করতে পারবো সেটা আজকে দেখাবো। শুরুতেই আসবে ফ্রেজের সংজ্ঞা। ফ্রেজ, এখানে ফ্রেজের সংজ্ঞাটা দেওয়া রয়েছে। আমরা একটু পড়ে দেখি। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে কতিপয় শব্দ সমষ্টি, ইউজুয়ালি উইথাউট এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফ্রেজে সাধারণত ফাইনাইট ভার্ব থাকে না, তবে কখনো কখনো থাকতে পারে। যেমন যখন ভার্ব ফ্রেজ হয় তখন ফাইনাইট ভার্ব থাকে, এছাড়া অন্য ক্ষেত্রে ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। দ্যাট ইজ পার্ট অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের একটি অংশ হিসেবে কাজ করে ফ্রেজ। এজন্যই বলা হয় ফ্রেজ যখন নাউন হিসেবে কাজ করে তখন নাউন ফ্রেজ, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে কতিপয় শব্দ সমষ্টি যখন নাউন হিসেবে কাজ করবে তখন হবে নাউন ফ্রেজ, যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন হবে ভার্ব ফ্রেজ, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং যখন কনজাংশন হিসেবে কাজ করবে তখন হবে কনজাংশন ফ্রেজ, যখন প্রিপোজিশন হিসেবে কাজ করবে তখন হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো হচ্ছে ফ্রেজের বিভিন্ন প্রকারভেদ। আমরা কিছু উদাহরণ দেখি। আই স দ্য ফক্স উইথাউট এ টেইল। এই পুরো বাক্যটাকে বলা হয় একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে। সাবজেক্ট এবং যখন প্রেডিকেট থাকে ওটাকে বলা হচ্ছে ক্লজ। এখন এই ক্লজের মধ্যেই একটা অংশ থাকে, সে ফ্রেজ থাকতে পারে। এটা সিঙ্গেল ওয়ার্ডকেও ফ্রেজ বলা যায়। যেমন যদি বলা হয় আই, আই এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই। প্রোনাউনের উপর যদি নিচে যদি আন্ডারলাইন করে বলা হয় এটা কোন ফ্রেজ, তাহলে হবে নাউন ফ্রেজ। আই স, এই সটা হচ্ছে আমরা জানি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যদি বলে এটা কোন ফ্রেজ, তাহলে হবে হচ্ছে ভার্ব ফ্রেজ। দ্য ফক্স উইথাউট এ টেইল এখানে আন্ডারলাইন করা হয়েছে। এটা হচ্ছে এই পুরো বাক্যের একটা অংশ। দ্য ফক্স উইথাউট এ টেইল। দ্য ফক্স হচ্ছে দ্য ফক্স, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর ওই ফক্সকেই বোঝানোর জন্য এই শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে উইথাউট এ টেইল। এই অংশটা মিলে হচ্ছে একটা ফ্রেজ। এখানে ফাইনাইট ভার্ব নাই, সেন্টেন্সের টোটাল অর্থ এটা দিবে না। এটা সেন্টেন্সের একটা অংশ মাত্র, এটা অবজেক্ট বা অবজেক্ট। ক্লাসিফিকেশনটা একটু পরে আমি বলছি। দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া রয়েছে এখানে, আই উইল গো দেয়ার অন ফ্রাইডে মর্নিং। বলা হচ্ছে অন ফ্রাইডে মর্নিংটা কি? এটা সেন্টেন্সের একটা অংশ, কাজে এটা হচ্ছে ফ্রেজ। এখানে ফাইনাইট ভার্ব নাই, এটা প্রেডিকেট না, এটা কমপ্লিট মিনিং দেয় না, এটা অংশ। এর অর্থ আছে কিন্তু এটা অংশ। কাজেই বুঝতে হবে কতিপয় শব্দ সমষ্টি যা বাক্যের একটা অংশ, তাই হচ্ছে ফ্রেজ। আমরা পরীক্ষার প্রশ্ন দেখবো, হোয়াট ইজ এ ফ্রেজ? ফ্রেজ বলতে কি বোঝায়? অপশন ক তে বলা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া। কোন ধারণা প্রকাশ করে এমন কতিপয় শব্দ সমষ্টি হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কোনো পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করে না, তার মানে হচ্ছে ক হবে না। নাউন এন্ড ভার্বস আর কম্বাইন্ড। ফ্রেজ অনলি নাউন এন্ড ভার্ব আর কম্বাইন্ড করে ফ্রেজ হয় না, ফ্রেজ আরো কিছু হতে পারে। নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস আর কম্বাইন্ড টুগেদার টু এক্সপ্রেস আইডিয়া। কোনো আইডিয়া প্রকাশ করার জন্য নাউন এবং অ্যাডজেক্টিভ কম্বাইন্ড করলে যে ফ্রেজ হবে তা না। A group of word related words used as a single part of a speech. কতিপয় শব্দ সমষ্টি যা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় তাই হচ্ছে ফ্রেজ। কাজেই ফ্রেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, ফ্রেজ হচ্ছে সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই বলা হয় ফ্রেজকে একটা পার্ট অফ স্পিচ। যেমন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আর বোঝা যাচ্ছে সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এটাই হচ্ছে মূল জিনিস ফ্রেজের। ওয়ান ফাইন মর্নিং, একটি সুন্দর সকাল, এটা কি? এটা একটা ফ্রেজ। এখানে ফাইনাইট ভার্ব নাই, ফ্রেজ এটা। এটা অবশ্যই সেন্টেন্স না, কারণ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এখানে ফাইনাইট ভার্ব নাই, এটা সেন্টেন্স নয়। প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে। এটা ইডিয়ম, অবশ্যই ইডিয়ম না, কারণ হচ্ছে ওয়ান ফাইন মর্নিং এটা শাব্দিক অর্থ দিচ্ছে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ যা ওয়ান ফাইন ইন মর্নিং। এটা আমরা এই ওয়ান ফাইন মর্নিং এর অর্থই হচ্ছে একটি সুন্দর সকাল, যার ব্যবহারিক অর্থ এবং হচ্ছে শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ একই। কিন্তু ইডিয়ম হতে হলে দরকার হচ্ছে
এক শব্দ তার ভিন্ন অর্থ হবে, শাব্দিক অর্থ না, তার অন্য কোনো ব্যবহারিক অর্থটা হবে ভিন্ন। যেমন ব্ল্যাক শিপ যদি বলা হয়, ব্ল্যাক শিপ অর্থ হচ্ছে আমরা বুঝি হচ্ছে কুলাঙ্গার বা খারাপ চরিত্রের মানুষকে বুঝি ব্ল্যাক শিপ, কিন্তু যদি এটাকে আমরা সোজা যদি শাব্দিক অর্থ করি তাহলে কি হয়, কালো ভেড়া। অবশ্যই এটা কালো ভেড়া না, এটার ব্যবহারিক অর্থ হচ্ছে কুলাঙ্গার। কাজে এটা হচ্ছে ইডিয়ম, এটা ইডিয়ম। ওয়ান ফাইনিং মর্নিং, ইডিয়ম নয়, ফ্রেজ। ডার্ক হর্স একটা ইডিয়ম, ডার্ক হর্স কালো ঘোড়া। আমরা ডার্ক হর্স বলতে কালো ঘোড়া বুঝি না, আমরা ডার্ক হর্স বলতে বুঝি এমন মানুষ বা এমন কোনো কিছু যার গুণাবলী কেউ জানে না কিন্তু তার মধ্যে ভালো গুণ আছে, ওই গুণ দিয়ে সে অন্যকে হচ্ছে সারপ্রাইজ দিতে পারে, ডার্ক হর্স। বিশ্বকাপ খেলা হলো ফুটবল 2022, বিশ্বকাপ ক্রিকেট 2023 হলো ভারতে যেটা অনুষ্ঠিত হলো। আফগানিস্তান সম্পর্কে সবার ধারণা ছিল হয়তো খুব বেশি ভালো দল না, কিন্তু আফগানিস্তান কিন্তু অনেক ভালো খেলেছে। সেখানে বলা যেতে পারে যে আফগানিস্তান ছিল লাস্ট বিশ্বকাপ ক্রিকেটের ডার্ক হর্স। গুণ আছে কিন্তু কেউ জানে না। কাইন্ডস অফ ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা যেখানে যে শব্দগুলো বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের কিছু স্ট্রাকচার আমরা দেখবো। এখানে বলা হচ্ছে হেড বা নাউন। নাউন ফ্রেজে নাউন থাকবে, ওই নাউনটাকে বলা হয় হেড, এবং আনুষঙ্গিক কিছু তথ্য থাকবে। আগেও তো আনুষঙ্গিক তথ্য থাকতে পারে, পরেও আনুষঙ্গিক তথ্য থাকতে পারে, এবং এই তথ্যগুলো এই নাউনকে নির্দেশ করে। এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের অবস্থান, নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ যখন ফ্রেজের পরে ভার্ব থাকবে তখন ওই ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। যেমন আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম, সকাল সকাল ঘুমাতে যায় একটি ভালো প্রবাদ। এখানে ইজ হচ্ছে ভার্ব, তার আগের টোটাল অংশটা হচ্ছে সাবজেক্ট, এটা আন্ডারলাইন করা হয়েছে। ইজ ভার্ব, তার আগের টোটাল অংশটা হচ্ছে সাবজেক্ট, আর এই অংশটা যেহেতু আন্ডারলাইন করা হয়েছে এটা নাউন ফ্রেজ। টোটাল অংশ আন্ডারলাইন আছে, ডিড হচ্ছে মেইন ভার্ব, কাজেই এই অংশটা হচ্ছে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট বা নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে, নাউন ফ্রেজ হচ্ছে অবজেক্ট হতে পারে। হি ওয়ান্টস টু গো হোম, এটা দেখে মনে হতে পারে টু প্লাস ভার্ব বসেছে, না, টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ অবজেক্ট হতে পারে, নাউন হতে পারে, ভার্ব প্লাস আইএনজি নাউন হতে পারে। এখন দেখতে হবে এই ওয়ান্টটা কোন ভার্ব। ওয়ান্ট হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। ওই ওয়ান্ট, আমরা চাই, আমরা কি চাই তা আমাদের এখানে লিখতে হবে। কখনো, যেমন এখানে একটা উদাহরণ লিখে দিই, আই ওয়ান্ট এ নিউ জব, আমরা একটি নতুন চাকরি চাই। এ নিউ জব হলো অবজেক্ট, এই নিউ জবের পরিবর্তে অন্য কিছু এখানে থাকতে পারে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই। আমি কি চাই, আমি ডক্টর হতে চাই। এখানে টু বিটাই হচ্ছে এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট। এখানে টু গো হোম, টু গোই হচ্ছে অবজেক্ট, আর হোম হচ্ছে অ্যাডভার্ব। গো এর পর ডিরেকশন ভার্বের পরে যদি হোম থাকে সেটা হবে অ্যাডভার্ব। টু ইট হচ্ছে ইনফিনিটিভ বা এখানে হচ্ছে অবজেক্ট, ওয়ান্ট ভার্বের অবজেক্ট। এই সামথিং এটা অবজেক্ট, কাজেই অবজেক্ট যদি ফ্রেজ হয় সেই ফ্রেজটা হবে হচ্ছে নাউন ফ্রেজ। উই এনজয় প্লেইং ক্রিকেট, এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, প্লেইংটা হচ্ছে জেরান্ড অবজেক্ট। এনজয় একটা ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ডের পর আরো কিছু মিলে হয়েছে জেরান্ড ফ্রেজ বা ফাংশনালি নাউন ফ্রেজ। জেরান্ড নাউন, এটা আমরা জানি জেরান্ড নাউন হিসেবে কাজ করে, কাজে এটা হচ্ছে নাউন ফ্রেজ। হি হপস টু উইন দা ফার্স্ট প্রাইজ, হি হপস সে প্রত্যাশা করে, সে কি প্রত্যাশা করে, আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টে পাই, কাজে এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। কারণ হোপ ভার্বের অবজেক্ট, এই অংশটা হচ্ছে ফর হোপ ভার্বের অবজেক্ট টু উইন, আর উইন এর অবজেক্ট হচ্ছে দ্য ফার্স্ট প্রাইজ। হি ডিসলাইক হ্যাভিং, সে ডিসলাইক করে, কি অপছন্দ করে, সে কি অপছন্দ করে, হ্যাভিং টু পানিশ দ্য সার্ভেন্ট, চাকরকে সে মারবে এটা সে অপছন্দ করে। ডিসলাইক, আই ডিসলাইক হার, আমি তাকে অপছন্দ করি। হার, হারটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্রোনাউন। কাজেই বুঝতে হবে যে ডিসলাইক একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে সরাসরি যে ফ্রেজটা আসবে সেটা হবে হচ্ছে নাউন ফ্রেজ। হেট, আই হেট, আই শুড হেট, আমি ঘৃণা করা উচিত, আমার আমার ঘৃণা করা উচিত, আমার কি ঘৃণা করা উচিত সেই জিনিসটা এখানে বসেছে, তার মানে হচ্ছে টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা হচ্ছে আমরা জানি সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়, এখানে অবজেক্ট পজিশনে বসেছে, কাজে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে আমি দুটা উদাহরণ লিখেছি। আই ওয়ান্ট এ নিউ জব, আমরা জানি এটা হচ্ছে অবজেক্ট, এখানে এটাও অবজেক্ট, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এই টু বিটা হচ্ছে এখানে ইনফিনিটিভ বা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে ওয়ান্টেড, আর বিটা হচ্ছে কমপ্লিমেন্ট, বি হচ্ছে বি ভার্বের পরে বসা কমপ্লিমেন্ট। আমরা পরীক্ষার প্রশ্ন দেখব।
The central part of a noun phrase is mainly a নাউন ফ্রেজের মূল অংশ হচ্ছে একটা নাউন, যেটা আমি এই টেবিলে এখানে আমি বলেছি। নাউন ফ্রেজে একটা অবশ্যই নাউন থাকবে। নাউন বলতে কখনো ভার প্লাস আইএনজি ফর্ম থাকতে পারে, নাউন বলতে কখনো ভার প্লাস আইএনজি টু প্লাস ভার বসতে পারে, যেমন এখানে এসেছে। এখানে টু প্লাস ভার্ব, এটাই হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আবার হচ্ছে নাউন হিসেবে প্রোনাউন 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 বসতে পারে। প্রোনাউনের নিচে যদি আন্ডারলাইন করে বলা হয় এটা কোন ফ্রেজ, একটা সিঙ্গেল প্রোনাউন, তাহলে হবে সেটা নাউন ফ্রেজ, কারণ প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। ওকে, এই প্রশ্নটাকে বলা হচ্ছে রাইটিং এ ডায়েরি। রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। তাহলে বলা হচ্ছে রাইটিং এ ডায়েরি এটা কোন ফ্রেজ, যেহেতু পরে ভাব রয়েছে পূর্বের অংশ এটা নাউন ফ্রেজ। সিমিলারলি টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এখানে ইজ ভার্ব, তার আগের অংশ এটা সাবজেক্ট। সাবজেক্ট হলে পরে আমরা জানি নাউন ফ্রেজ হয়। To write well requires proactive. To write well requires proactive. রিকার হলো সাবজেক্ট, রিকার হলো ভার্ব, আর ভার্বের পরে যা বসেছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। টু রাইট আমরা জানি হচ্ছে ইনফিনিটিভ, সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে টু রাইট। কোয়ালিফাইং এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সহজ কথা, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যে অংশ বসেছে, যে ফ্রেজটা বসেছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে ওয়ান্ট হচ্ছে ভার্ব, ট্রান্সিটিভ ভার্বের পরে যা বসবে সেটা হচ্ছে নাও ভার্ব, সেটা হচ্ছে অবজেক্ট ফ্রেজ। নাউন ফ্রেজ সেটা হচ্ছে অবজেক্ট বা নাউন ফ্রেজ, ওয়ান্ট ভার্বের পরে যা থাকবে, কারণ ওয়ান্ট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তারপর হচ্ছে দ্য বয় ওয়ান্টস টু গো হোম, আগে এসেছে আলোচনায়। They had a huge beautiful home. They had a huge beautiful home. তারা কি হায়ার করলো? তারা হায়ার করলো a huge beautiful home, এটা হচ্ছে অবজেক্ট। হিউজ বিউটিফুল হলো অবজেক্ট, এটা অবজেক্ট ফ্রেজ বা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ক্যাট অন দ্য ম্যাট ইজ ফ্যাট। দ্য ক্যাট অন দ্য ম্যাট ইজ ফ্যাট, সাবজেক্টের আগের বসা অংশ হচ্ছে নাউন ফ্রেজ। এখানে লক্ষণীয়, যদি ইটের নিচে ক্যাটের নিচে যদি আন্ডারলাইন করা না থাকতো, অন দ্য ম্যাট এর নিচে যদি আন্ডারলাইন করা হতো তাহলে এটা আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেত, কারণ এই অন দ্য ম্যাট এই ক্যাটকে বোঝায়। আমরা জানি যে ফ্রেজ নাউন বা প্রোনাউন কে বোঝাবে, নাউন বা প্রোনাউন কে মডিফাই করবে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু নাউন সহ আছে তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। পজিশন নাম্বার 3 তে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টের যদি কমপ্লিমেন্ট থাকে, বিশেষ করে যেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, সেটা অবশ্যই নাউন ফ্রেজ। এখন কমপ্লিমেন্ট কি আমরা বুঝবো, এই বি ভার্বের পরে বসা বা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসা অংশ যদি সাবজেক্টকে বোঝায় তাহলে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সাবজেক্ট এবং এই অংশটা যদি একই জিনিস হয় সেটা হবে হচ্ছে নাউন ফ্রেজ। বুর্জ খলিফা ইজ দ্য টলেস্ট বিল্ডিং, এই বুর্জ খলিফাই হলো টলেস্ট বিল্ডিং, অর্থাৎ এই বুর্জ খলিফার কমপ্লিমেন্ট এটা নাউন কমপ্লিমেন্ট বা নাউন ফ্রেজ এই অংশটা। মাই অ্যাম্বিশন ইজ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমার অ্যাম্বিশনটাই হলো ভ্রমণ করা, টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে এটা ইকুয়াল এটা বা এটা, এটারই আরেকটা নাম হলো এটা, একই জিনিস। আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা নাউন কমপ্লিমেন্ট, কাজে এটা হচ্ছে নাউন ফ্রেজ। যদি কোনো বাক্যে নো এবং অ্যাডজেক্টিভ নো এবং প্রিপজিশনের মাঝে কোনো ফ্রেজ আসে, অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনের মাঝে যদি কোনো ফ্রেজ আসে সেটা নিশ্চিতভাবেই হবে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনের মাঝে যদি কোনো ফ্রেজ আসে সেটা হবে হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আমরা দেখি আই হ্যাভ নো কিড অ্যান্ড কিন ইন দিস টাউন, গঠনটা দেখি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ইন হচ্ছে প্রিপজিশন, মাঝে একটা ফ্রেজ এসেছে, এটা কোন ফ্রেজ, এটা অবশ্যই নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনের মাঝে যে ফ্রেজটা বসবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আরেকটা পজিশন সাবজেক্ট বা হচ্ছে নাউনের অ্যাপোজিটিভ হলো প্রোনাউন ফ্রেজ। আমরা উদাহরণ দেখি, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখন শেখ হাসিনা আর প্রাইম মিনিস্টার তো একজনই, কাজে পাশাপাশি দুইটা, একটা নাউনের পর কয়েকটা শব্দ বসছে,
কমা ব্যবহার থাকবে অবশ্যই, সব কমা ব্যবহার করে কয়েকটা শব্দ বুঝছে। এই শব্দ দ্বারা যদি এই নাউনকেই বোঝায় বা এই নাউনেরই আরেকটা নাম হয় যদি এটা, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ হলে সেটা অবশ্যই নাউন ফ্রেজ। বুঝতে হবে অ্যাপোজিটিভের আগে পরে কমা থাকবে, এবং অ্যাপোজিটিভ দ্বারা হচ্ছে পূর্ববর্তী নাউনকেই বোঝায়, নাউনকেই রিনেম করা হয় আর একটা নামকরণ করা হয়। শেখ হাসিনাই হলো প্রাইম মিনিস্টার। তারপর 2 নম্বরে আসছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভের কাজ করে, যে শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভ মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের আগে কিংবা পরে বসে, অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে তার আগে অবশ্যই আগে কিংবা পরে একটা নাউন থাকবে। আমরা এই উদাহরণটা দেখি। শি ওয়াজ এ উম্যান অফ গ্রেট ওয়েলথ, এখানে বলা হচ্ছে অফ গ্রেট ওয়েলথ, কোন ফ্রেজ? অফ গ্রেট ওয়েলথ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই গ্রেট ওয়েলথ এই নাউনকে বোঝাচ্ছে। এ উম্যান অফ গ্রেট ওয়েলথ, যদি এই পুরো অংশের উপরে আন্ডারলাইন থাকতো এ উম্যান বা উম্যান সহ, তখন হতো নাউন ফ্রেজ। নাউন ছিল প্লাস আরো কিছু ছিল, কিন্তু যখন এই নাউনটাকে বাদ দেওয়া হয়েছে, এই অংশটা দ্বারা এই নাউনকেই বোঝাচ্ছে, কাজে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ আমরা জানি একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বোঝায়, প্রোনাউনকে মডিফাই করে। সেম জিনিস, এই অংশটা এই নাউনকে মডিফাই করছে, কাজেই এটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ এ ম্যান, দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ এ ম্যান উইথ এ কাইন্ড নেচার, কাইন্ডলি নেচার। এখানে দেখুন আগে নাউন রয়েছে, পরে প্রিপোজিশন, এবং এটা রয়েছে। এই অংশটা কাকে বোঝাচ্ছে? এই ম্যানকে বোঝাচ্ছে। কাইন্ড নেচারের ম্যান হচ্ছে এই ম্যান, কাইন্ড নেচার হচ্ছে এই ম্যানকে নির্দেশ করছে, কাজে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম পরবর্তী এক্সাম্পল, আই লাইক টু সি এ ফেস উইথ এ স্মাইল অন ইট। আই লাইক টু সি এ ফেস, এই ফেসটাকে উইথ এ স্মাইল দ্বারা হচ্ছে মডিফাই করা হচ্ছে। এ ফেস উইথ এ স্মাইল অন ইট, মানে স্মাইল আছে এমন ফেস। সহজ কথায় নাউন থাকবে প্লাস পরে প্রিপোজিশন সহ কিছু অংশ থাকবে। এই অংশটা যদি এই নাউনকে বোঝায়, তাহলে এই প্রিপোজিশন সহ যে অংশটা আছে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ম্যান বসেছে, টু বসেছে প্রিপোজিশন, বাদ বাকি অংশ কার উপর নির্ভর করা যায়? নির্ভরযোগ্য একটি মানুষ, ম্যান। টু ডিপেন্ড অন দ্বারা এই ম্যানকে বোঝাচ্ছে যে এই ম্যান হচ্ছে নির্ভরযোগ্য মানুষ, নির্ভর করা যায়। তার মানে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যদি ম্যান টু ডিপেন্ড অন, টোটাল অংশটাকে বলা হতো কোন ফ্রেজ? সেক্ষেত্রে এটা হতো নাউন ফ্রেজ। দ্য শিপ লিভড ইন এ হাউস, এ হাউস বিল্ট অফ স্টোন, হাউসকেই মডিফাই করা হচ্ছে বিল্ট অফ স্টোন দ্বারা। বিল্ট অফ স্টোন হাউসকে নির্দেশ করছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম এক্সাম্পল পরেরটা, শি বট এ রিং মেড অফ গোল্ড, এই রিংটারই বৈশিষ্ট্য মেড অফ গোল্ড, বা মেড অফ গোল্ডটাই হচ্ছে রিংকে নির্দেশ করছে, কাজেই এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এ রিং মেড অফ গোল্ড থাকলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ হতো, আর মেড অফ গোল্ড হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে বিস্তারিত লিখে দিয়েছে, আপনারা বইতে দেখে নেবেন। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। এ ম্যান উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচ দ্য ডক্টর, এ ম্যান উইথ এ, এখানে বলা হচ্ছে উইথ নাউন বসেছে, নাউনের পরে প্রিপোজিশন প্লাস আরো কিছু শব্দ বসেছে। এই উইথ এ ভেইল কাকে নির্দেশ করছে? এই উম্যানকে, মানে ঘোমটা দেয়া মহিলা, ঘোমটা দেয়া মহিলা হচ্ছে উম্যানকে নির্দেশ করছে, কাজে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য গার্ল উইথ লং এয়ার, লং এয়ার বলতে এই গার্লকে বোঝাচ্ছে, কাজে এই উইথ লং হেয়ার এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যদি এই টোটাল অংশটাকে আন্ডারলাইন করে বলা হতো এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এই ভার্বের পূর্বে বসেছে একটা কারণ, আর একটা আছে নাউন সহ যদি প্রিপোজিশন প্লাস আরো কিছু বসে সেটা নাউন ফ্রেজ হয়। আচ্ছা, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এখানে ম্যান বাদ দেওয়া হয়েছে, টু ডিপেন্ড অন বলতে ম্যান কে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য সায়েন্টিস্ট ডুইং রিসার্চ ইন দ্য লাইব্রেরি, সায়েন্টিস্ট ডুইং রিসার্চ, এটা কে করছে? সায়েন্টিস্ট করছে, সায়েন্টিস্ট কে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টি, সেম স্ট্রাকচার, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সামথিং, গট ওয়ার্ড, এটা বোঝাচ্ছে কাকে? গ্রেট ডিফিকাল্টিসে কি আছে? এ ম্যান, এটা এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বুক অন দ্য টেবিল, এটাকে আমি একটু উদাহরণ লিখি। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, দ্য বুক ইজ, দ্য বুক
is on the table. একই ফ্রেজ অবস্থানগত বা কাজের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ফ্রেজ হয়ে যেতে পারে। যেমন দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল। অন দ্য টেবিল বলতে এই বইটিকে বোঝাচ্ছে, অন দ্য টেবিল বলতে এই বইটিকে নির্দেশ করা হচ্ছে অন দ্য টেবিল বলতে। এই জন্য অন দ্য টেবিল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু নিচের উদাহরণে কি বলা হচ্ছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি কোথায়, বাইরের উত্তর, তার মানে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্বিতীয় উদাহরণে অন দ্য টেবিল হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ বইয়ের স্থান, স্থান বোঝাচ্ছে। মানে ভাবকে যদি প্রশ্ন করা হয় কোথায়, বাইরের উত্তর এখানে আছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে বলে প্রথম যে উদাহরণটা এখানে বলা হচ্ছে অন দ্য টেবিল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। the same, the people in the room, people in the room, এই নাউনের পরে বসেছে ইন দা রুম এবং এই পিপলকেই বোঝাচ্ছে, মডিফাই করছে, কাজে ইন দা রুম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। there is no hard and fast rule, একটা নিয়মে বলা হয়েছে নো, অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাডজেক্টিভ এবং রুলের মাঝে, রুল বল সরি, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যদি কোনো ফ্রেজ থাকে সেটা সিঙ্গেল পার্ট অফ স্পেস হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, এটা ফ্রেজ অবশ্যই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো ফ্রেজ থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নো হার্ড এন্ড ফাস্ট রুল, কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কোনো ডেফিনাইট নিয়ম নাই। পরবর্তী উদাহরণে বলা হচ্ছে হুইচ অফ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ ইন দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তা আমরা দেখব। He came late last night, he came late last night, সে কখন আসলো। ভার্বকে যদি আমরা when, how often, where দ্বারা প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সে কখন আসলো, লাস্ট সানডেতে আসলো। we meet beside the camp, আমরা কোথায় মিট করলাম, দেখা করলাম, এখানে উত্তর আছে beside the camp, অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। I used to buy a large beautiful house, এখানে দেখুন ডিটারমিনার প্লাস নাউনের মাঝে যেটা বসে, যে ফ্রেজটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউনের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ, ওয়াটার কিভাবে যাচ্ছে, ওয়াটার হচ্ছে পাইপ দিয়ে যাচ্ছে, কিভাবে উত্তর আছে, কাজে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। আর এটা নাউন এবং ডিটারমিনারের মাঝখানে যে ফ্রেজটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা সঠিক উত্তর। the greater part of our learning in the school, এই লার্নিং, কোথাকার লার্নিং, নাউনের পরে ইন দ্য স্কুল বসেছে এবং এই লার্নিং কেই বোঝাচ্ছে, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে নাউন থাকবে প্লাস প্রিপজিশনাল ফ্রেজ থাকবে, তার মানে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে। তারপর আসছে ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে ভার্বের কাজ করে। ভার্ব ফ্রেজের বৈশিষ্ট্য, ভার্ব ফ্রেজের আগে অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপর প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এটা এটা হচ্ছে মডেল ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। আবার হচ্ছে ভার্ব দিয়ে শুরু এবং অন্য কিছু থাকবে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। মডেল ভার্ব দিয়ে শুরু, মডেল ভার্ব দিয়ে শুরু, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে আমরা বুঝলাম ভার্ব ফ্রেজটা ভার্ব হিসেবে কাজ করে। ভার্ব ফ্রেজের গঠন হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব পরে আসবে, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। we look for the brilliant students, এখানে look for কোন ফ্রেজ, আমরা একটু আগে আমরা শিখলাম ভার্ব দিয়ে শুরু হয়, এই লুক দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা অবশ্যই ভার্ব ফ্রেজ। ভার্বাল ফ্রেজ বাক্যে ভার্ব ব্যতীত অন্য কোনো কাজ করলে তাকে ভার্বাল ফ্রেজ বলা হয়। এই যে ভার্ব, এটা ব্যতীত যদি ভার্বই অন্য কোনো কাজ করে সেটা হবে ভার্বাল ফ্রেজ। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সরি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর যদি নাউনের কাজ করে সেটা হবে জেরান্ড ফ্রেজ বা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা উদাহরণ দেখব। ওয়াকিং অন দ্য আইস, শি স্লেপড, ওয়াকিং অন দ্য আইস মানে আইসের উপর হেঁটে, আইসের উপর হাঁটলো কে, হাঁটলো হচ্ছে শি, আচ্ছা এই ওয়াকিং অন দ্য আইস হলো প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট participle phrase. Driving his car, driving his car,
কে ড্রাইভ করলো, এই হিটা ড্রাইভ করলে হি কে মডিফাই করছে। আমরা জানি নাউন প্রোনাউন কে মডিফাই করলে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফাইনালি উই ক্যান অ্যাফোর্ড টু বাই এ নিউ হাউস, আমরা সমর্থ হলাম, আমরা কি করতে সমর্থ হলাম, টু বাই এ নিউ হাউস, এটা হচ্ছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফ্রেজ বা হচ্ছে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা কি করতে সমর্থ হলাম, অ্যাফোর্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে যেটা বসে সেটা হলো অবজেক্ট, অবজেক্ট হিসেবে হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজই নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ডগ ওয়াজ reluctant to learn to new things, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফ্রেজ, উপরেটা ইনফিনিটিভ ফ্রেজ। দ্য ডগ ওয়াজ রিলাক্টেন্ট ছিল কেন, why সে রিলাক্টেন্ট ছিল, এটা কেন উত্তর দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে গঠনগতভাবে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা গঠনগতভাবে ইনফিনিটিভ ফ্রেজ। লাউডলি নকিং এট দ্য ডোর, ডোরে নক করলো হচ্ছে হি কে নির্দেশ করছে, মানে প্রোনাউন কে নির্দেশ করছে, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে আরো কিছু উদাহরণ আছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর বার বলা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এর পরে যদি সরাসরি ভার্ব থাকে সেটা হচ্ছে জেরান্ড ফ্রেজ বা হচ্ছে নাউন ফ্রেজ। কোয়ালিফাইং ইন দা অ্যাডমিশন টেস্ট, কোয়ালিফাইং এটা হচ্ছে জেরান্ড, কারণ হচ্ছে এখানে পরে হচ্ছে ভার্ব রয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটা হচ্ছে জেরান্ড ফ্রেজ বা হচ্ছে নাউন ফ্রেজ। আর যদি এই ভার্ব প্লাস আইএনজি এর পরে যদি সাবজেক্ট থাকে তার মানে ওটা ওই সাবজেক্টকে মডিফাই করা বোঝায়, সেক্ষেত্রে হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন এটা নকিং এট দ্য ডোর করলে হচ্ছে এটা হি কে বোঝাচ্ছে, কাজেই নকিং এট দ্য ডোর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, যে শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডভার্বের কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব কি কাজ করে, ভার্বকে যদি হাউ, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করা হয় উত্তর যেটা হয় সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রানা আনসার্ড ইন এ ব্রেভ ম্যানার, রানা কিভাবে উত্তর করলো, ব্রেভ ম্যানারে উত্তর করলো। হি রান উইথ গ্রেট স্পিড, সে কিভাবে রান করলো, দ্রুত গতিতে রান করলো, উইথ গ্রেট স্পিড লক্ষণীয় ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং তারপর প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন প্লাস আরো কিছু বসে ওই ভার্বকে মডিফাই করবে এই স্ট্রাকচারে। হি ইজ কামিং এট দিস মোমেন্ট, সে আসছে, কখন আসছে, এট দিস মোমেন্ট। আর ফাংশনালি এই কয়টা প্রশ্ন দ্বারা উত্তর করলে উত্তর পাওয়া গেলে সেটা হবে adverbial verb, adverbial phrase. He answered in a very rude manner. How did he answer? In a very rude manner, সে উত্তর করলো, how এর উত্তর রয়েছে। He dressed in a beautifully style. how এর উত্তর সে কিভাবে ড্রেস করছে, in a beautifully style. He lived in the middle of great wood. সে বাস করে, কোথায় বাস করে, in the middle of great wood. where এর উত্তর রয়েছে। আর গঠনগতভাবে আমরা দেখতে পারি প্রিন্সিপাল ভার্বের পরে প্রিপজিশনাল ফ্রেজ বসেছে, এটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে সেটা হয় অ্যাডভার্ব ফ্রেজ। হি লিভস বাই স্পেন, ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ, এটা ভার্বকে মডিফাই করছে। দে ফট টু দ্য লাস্ট ম্যান, দে ফট টু দ্য লাস্ট ম্যান, তারা শেষ পর্যন্ত যুদ্ধ করলো। দে ফট, তারা কোন পর্যন্ত যুদ্ধ করলো, দে ফট তারা কিভাবে যুদ্ধ করলো, দে ফট তারা কিভাবে যুদ্ধ করলো, এটা হচ্ছে এই টু দ্য ম্যান, টু দ্য লাস্ট ম্যান, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ইজ ইন দ্য রুম, সে কোথায় আছে, সে রুমে আছে। হোয়ার এর উত্তর আই টুক হিম অন দ্য স্ট্রেংথ অফ ইউর রিকমেন্ডেশন, আমি তাকে নিলাম তোমার রিকমেন্ডেশনের উপর নির্ভর করে। আমি কিভাবে তাকে নিলাম, কিভাবে এর উত্তর রয়েছে, হাউ এর উত্তর রয়েছে। এগুলো সেম যা আগে বলা হয়েছে। হি লিভস ইন দা সাবার্ব অফ ঢাকা, সে কোথায় বাস করে, ইন দা সাবার্ব অফ ঢাকা। হোয়ার এর উত্তর রয়েছে হি ওয়েন্ট অ্যাব্রোড, সে ওয়েন্ট অ্যাব্রোড। আই স্টেড ইন দা সাবার্ব অফ অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়ার সাবার্বে ছিলাম। আমি কোথায় ছিলাম, হোয়ার এর উত্তর রয়েছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, সে আন্তরিকতার সাথে কাজ করলো, সে কিভাবে কাজ করলো, হাউ এর উত্তর রয়েছে উই মাস্ট বাই দ্য টিকেট নেক্সট উইক, আমরা কখন, হোয়েন মানে হচ্ছে হোয়েন এর উত্তর রয়েছে এখানে, কখন আমরা টিকিট বাই করতে হবে। নিয়ার দ্য ফরেস্ট পুলিশ ফাউন্ড এ সিক ওল্ড রোহিঙ্গা,
laying on his back, তাহলে কোথায় সে, where এর উত্তর, near the forest হচ্ছে where এর উত্তর, is an adverbial phrase. I am going there to visit my friend. I am going, why I am going, why am I going, আমি কেন যাচ্ছি, to visit my friend, why এর উত্তর থাকলে adverbial phrase. In spite of his best effort he failed. সেন্টেন্সটা আমরা একটু ঘুরিয়ে লিখি, he failed in spite of his best effort. সে ব্যর্থ হলো, সে কিভাবে ব্যর্থ হলো, সে he failed in spite of his best effort, সে ব্যর্থ হলো, সে কিভাবে ব্যর্থ হলো, তার বেস্ট এফোর্ট দেওয়ার পরেও সে ব্যর্থ হলো। ভাবকে মডিফাই করা বোঝাচ্ছে, কাজেই in spite of his best effort হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অংশটাকে আগে বসানো হয়েছে। in spite of his best effort he failed, একই কথা, অর্থাৎ ভাবকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। which of the following is an adverb phrase? Adverb phrase কোনটা? The exams were extremely tough. এটা হচ্ছে সাবজেক্ট, পরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব ফ্রেজ নয়। আফটার দ্য সানসেট, এটা টাইম বোঝায়, আফটার দ্য সানসেট, সূর্যাস্তের পর, আমরা জানি টাইম বুঝলে সেটা হয় অ্যাডভার্ব ফ্রেজ। her eyes were mesmerizing, her eyes, যদি her eyes কে ধরে এটা নাউন ফ্রেজ, were mesmerizing এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। he loves to walk in the park, সে কোথায় হাঁটতে পছন্দ করে, যদি ইন দ্য পার্ক হয়, হি ওয়াক, হি লাভস, সে ভালোবাসে, কি করতে ভালোবাসে, এই লাভ, যদি টোটালটার উপরে আন্ডারলাইন করা থাকতো এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এই লাভ ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সে লাভ, সে ভালোবাসে, সে কি করতে ভালোবাসে, সে হাঁটতে ভালোবাসে। টু ওয়াক, টু ওয়াক ইন দ্য পার্ক এটা হচ্ছে নাউন ফ্রেজ হয়ে যেত সেক্ষেত্রে, কারণ এই লাভ ভার্বের অবজেক্ট এটা। He is out and out a gentleman, এখানেও একটা সেন্টেন্স লিখে দেই, he is out and out out a gentleman, he is a out and out a out gentleman। এখানে জেন্টলম্যান শব্দটা, এই ফ্রেজটা কখনো অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, আবার কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। এই 2 নাম্বার উদাহরণটা আমরা যদি দেখি, হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান, এখানে ফ্রেজটা বসেছে আর্টিকেল বা ডিটারমিনার প্লাস নাউনের মাঝখানে, আমরা শিখেছি ডিটারমিনার এবং নাউনের মাঝে যে ফ্রেজটা বসবে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে দেখুন, এখানে বসেছে হচ্ছে ভার্বের পরে, প্রিন্সিপ, এটা হচ্ছে মেইন ভার্ব বাক্যের, এই ভার্বের পরে বসে যখন এই ভার্বের অবস্থান বোঝাবে তখন সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই প্রথম বাক্যে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, দ্বিতীয় বাক্যে আউট এন্ড আউট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ আউট এন্ড আউট এ জেন্টলম্যান, সে সম্পূর্ণরূপে একজন জেন্টলম্যান। সে কিভাবে জেন্টলম্যান, সে সম্পূর্ণরূপে জেন্টলম্যান। ইন এভরি রেসপেক্ট, প্রত্যেকটা ক্ষেত্রে সে জেন্টলম্যান, সে সম্পূর্ণ, কমপ্লিটলি জেন্টলম্যান। আউট এন্ড আউট অর্থ হচ্ছে কমপ্লিটলি বা ইন এভরি রেসপেক্ট, ইন এভরি ওয়ে, আউট এন্ড আউট এর অর্থ। He is out and out a gentleman. In the above sentence, out and out means out and out অর্থ হচ্ছে in every respect বা in every way, প্রত্যেকটা ভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা উপায়ে। They reached home safe and sound, তারা কিভাবে বাড়িতে পৌঁছালো, হাউ এর উত্তর রয়েছে, তাহলে সেফ এন্ড সাউন্ড হলো না অ্যাডভার্ব ফ্রেজ, অপশনে নাই, অ্যাডভার্ব ফ্রেজ সঠিক হবে। এখানে বলা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট, অনেক সময় অ্যাডভার্ব নামটা না থেকে থাকতে পারে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট মানেই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট ভার্বকে মডিফাই করে, একই কথা। যেমন উদাহরণটা দেখুন, হি ইজ ইন দা রুম, সে কোথায়, এখানে হোয়ার এর উত্তর রয়েছে, কাজে ইন দা রুম হলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়নি, অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট বলা হচ্ছে, একই কথা। ফাংশনের উপর নির্ভর করে একই ফ্রেজ কখনো, এটা আমরা আলোচনা ইতিপূর্বেই করেছি যে একই ফ্রেজ কখনো নাউন ফ্রেজ হতে পারে, কখনো অ্যাডভার্ব ফ্রেজ, মানে একই ফ্রেজ বিভিন্ন ফ্রেজ হিসেবে নামকরণ করা হতে পারে ফাংশনের উপর নির্ভর করে। যেমন the crowd in the bazaar was very noisy, the crowd in the bazaar was very noisy, এখানে in the bazaar এটা হচ্ছে গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু বসেছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পরে বসে নাউনকে বোঝাচ্ছে, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যদি পুরো অংশটা বোঝাতো সেক্ষেত্রে যেত নাউন ফ্রেজ, নাউন সহ থাকলে নাউন ফ্রেজ। The crowd halted in the bazaar,
দ্য ক্রাউড হাল্টেড ইন দ্য বাজার। এখানে ক্রাউড হোয়ার এর উত্তর দিচ্ছে, ক্রাউড কোথায় হাল্ট করছে, হোয়ার এর উত্তর রয়েছে, কাজেই ইন দ্য বাজার হচ্ছে এক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা প্রিপোজিশন ফ্রেজের গঠন দেখবো। প্রিপোজিশনের গঠন মূলত দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু এবং শেষ হয় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ দিয়ে। যেমন এটা, হি লেফট দ্য হাউস বিফোর নুন, প্রিপোজিশন, এই নুন হচ্ছে নাউন। আই ওয়াক থ্রু দ্য পার্ক, থ্রু হচ্ছে প্রিপোজিশন, দ্য পার্ক হচ্ছে নাউন। শি লস্ট দ্য বুক উইথ রেড কাভার, এটি হচ্ছে উইথ হচ্ছে প্রিপোজিশন, রেড কাভার বা কাভার হচ্ছে নাউন। এখানে হচ্ছে দ্য ডগ আন্ডার দ্য বেড, আন্ডার হচ্ছে প্রিপোজিশন আর এটা হচ্ছে দ্য বেড বা বেড হচ্ছে নাউন। এই সবগুলোই হচ্ছে গঠনগতভাবে, আন্ডারলাইন করা প্রত্যেকটা অংশই হচ্ছে গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ। তবে ফাংশনের উপর নির্ভর করে প্রিপোজিশনাল ফ্রেজ কখনো বাক্যে নাউন হতে পারে, সরি, কখনো বাক্যে প্রোনাউন হতে পারে, যদি আগে নাউন থাকে সেটা সরি অ্যাডজেক্টিভ। ফাংশনের উপর নির্ভর করে প্রিপোজিশনাল ফ্রেজ কখনো হতে পারে, এই যে স্ট্রাকচারে দেখলাম, এটা কখনো হয়ে যেতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে হলে আগে অবশ্যই নাউন থাকবে, নাউন প্লাস এই প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি নাউন না থাকে, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে, সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন এটা আমরা প্রত্যেকটা দেখি। হি লেফট দ্য হাউস বিফোর নুন, সে কখন, এটাকে ভার্বকে মডিফাই করছে। হি লেফট দ্য হাউস বিফোর নুন, সে কখন বা বাড়ি ত্যাগ করলো, কখন, হোয়েন এর উত্তর হলো কি বিফোর নুন, কাজেই বিফোর নুন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। হি ওয়াক থ্রু দ্য পার্ক, সে হেঁটে গেল, থ্রু দ্য পার্ক, সে কিভাবে গেল, কোন জায়গা দিয়ে গেল, হোয়ার এর উত্তর রয়েছে এখনো, কিভাবে গেল বা কোন জায়গা দিয়ে গেল, সেক্ষেত্রে কোন জায়গা দিকে হেঁটে গেল, এটা অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ। শি লস্ট দ্য বুক উইথ দ্য রেড কাভার, এই রেড কাভার বলতে বোঝাচ্ছে এই বুক, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ডগ আন্ডার দ্য বেড, দ্য ডগ আন্ডার দ্য বেড, এই আন্ডার দ্য বেড গঠনগতভাবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ডগ বলতে এই নাউন কে বোঝাচ্ছে, আন্ডার দ্য বেডে বলতে এই ডগ কে নির্দেশ করা হচ্ছে, বেডের নিচে থাকা ডগ, ডগকে মডিফাই করছে, কাজেই এই আন্ডার দ্য বেড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি বলা হতো দ্য ডগ ওয়াজ আন্ডার দ্য বেড, দ্য ডগ ওয়াজ আন্ডার দ্য বেড, এখানে আন্ডার দ্য বেড মানে স্থান বোঝাতো, কুকুর কোথায়, কোথায় হয় এর উত্তর, তার মানে সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আগে নাউন রয়েছে তারপর প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, এটা নাউনকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এই বাক্যে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, কারণ হচ্ছে এটা হোয়ার এর উত্তর দিচ্ছে, এটা ফাংশনালি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজের আরেকটা গঠন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, যেটা এখানে বলা হয়েছে প্রিপোজিশন দিয়ে শুরু। যেমন এটা, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এই ইন ফ্রন্ট অফটা কি, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, যদি এমন হয় তা সেটা নিশ্চিতভাবেই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি বলা হতো হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, হি স্টুড সে কোথায় দাঁড়ালো, সেক্ষেত্রে উত্তর হয়ে যেত হোয়ার এর উত্তর, ইন ফ্রন্ট অফ মি হোয়ার এর উত্তর হয়ে যেত, সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ মি হয়ে যেত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা একটা পরীক্ষার প্রশ্ন দেখি, উই আর ওয়েটিং ফর দ্য বাস, উই আর ওয়েটিং আমরা কেন ওয়েট করছি, তার মানে হচ্ছে ফর দ্য বাস, এটা হচ্ছে কেনর উত্তর দিচ্ছে, এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু অপশনে দেখুন অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, সেক্ষেত্রে আমরা দেখবো গঠনগতভাবে কি, গঠনগতভাবে এটা প্রিপোজিশন প্লাস নাউন যদি থাকে ফ্রেজে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অবশ্যই সেক্ষেত্রে গ সঠিক। পরীক্ষার প্রশ্ন দেখে আরো 40 নম্বর প্রশ্ন, উই অলওয়েজ প্লে ফুটবল আফটার মাই ওয়ার্ক, হুইচ ওয়ান ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। উই অলওয়েজ, উই সাবজেক্ট, এটা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে। প্লে ফুটবল ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ না। আফটার ওয়ার্ক প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন আছে, তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। অলওয়েজ প্লে, অলওয়েজ প্লে এটা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন থাকতে হবে আগে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ, হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এটা কোন ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, তার মানে এটা হচ্ছে অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এখানে আসছে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, তার মানে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ খুবই সহজ এটা,
কনজাংশনাল ফ্রেজ কনজাংশনের মতোই দুটি শব্দকে বা দুটি ক্লজকে যুক্ত করবে। আমরা কিছু উদাহরণ দেখি। রহিম as well as his friend has decided to leave London। এই as well as কোন ফ্রেজ? এটা এই রহিম এবং হিজ ফ্রেন্ডকে যুক্ত করেছে। আমরা জানি যে ফ্রেজ যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তৃতীয় এক্সাম্পল, হি স্টার্টেড ওয়াকিং as soon as he woke up। এই প্রথম একটা রয়েছে ক্লজ, হি স্টার্টেড ওয়াকিং, তারপরে as soon as এর পরে রয়েছে একটা ক্লজ, হি woke up, এটা ক্লজ। দুটি ক্লজকে যেটা যুক্ত করেছে সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। He talks as if he were the chairman of the কোম্পানি। সে এমন ভাবে কথা বলছে যেন সে কোম্পানির চেয়ারম্যান। তাহলে আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে, দুটি শব্দ একটা ফ্রেজ এটা যুক্ত করছে, তার মানে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ইন্টারসেকশনাল ফ্রেজ এটা হচ্ছে যদি হচ্ছে ইমোশন প্রকাশ পায়, আবেগ অনুভূতি যদি প্রকাশ পায় যে শব্দগুচ্ছ দ্বারা, সেটা হচ্ছে ইন্টারসেকশনাল ফ্রেজ। যেমন উদাহরণ দেখো, মাই গড দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। হাই খোদা, সেটা অপ্রত্যাশিত। ও মাই গড এটা দ্বারা হচ্ছে অনুভূতি প্রকাশ পায়, আবেগ প্রকাশ পায়, ইমোশন প্রকাশ পায়। ও মাই গড। লক্ষণীয়, ইন্টারসেকশনাল ফ্রেজের পর হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন থাকে, এলাস, হুররে। এগুলো এলাস থাকলে আনন্দ প্রকাশ করলে হুররে বসে, এটা হচ্ছে ইন্টারসেকশনাল ফ্রেজ। আর যদি দুঃখ প্রকাশ পেত সেক্ষেত্রে এলাস হতে পারতো। এটা পরীক্ষার প্রশ্ন দেখি। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ হোয়াট এ পিটি দ্য ওল্ড ম্যান। হোয়াট এ পিটি, এটা কোন ফ্রেজ? হোয়াট এ পিটি অবশ্যই এটা ইন্টারসেকশনাল ফ্রেজ, কারণ এখানে আছে হোয়াট এ পিটি, কি দুঃখ লোকটি মারা গেল। দ্য ম্যান ইজ ডেড, লোকটি মারা গেছে, কি দুঃখ, এটা আবেগ প্রকাশ পাচ্ছে, কি দুঃখ। লক্ষণ এখানে এক্সক্লেমেটরি সাইন আছে। এক্সক্লেমেটরি সাইন থাকলে পরে আবেগ প্রকাশ পায়, সেটা হচ্ছে, সেক্ষেত্রে এগুলো শব্দগুচ্ছ হয়ে যায় ইন্টারজেকশনাল ফ্রেজ। আজকে ক্লাস এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।